গাইস, বাংলার বুকে অনেক বাটন চাটন মটন ফাটনের চ্যালেঞ্জ মানে আবির্ভাব হয়েছে, যারা বাংলাকে নাকি প্রতিবাদ শেখাচ্ছে, বাংলা নাকি বিদ্রোহ করছে। তা আপনারা কিসের বিরুদ্ধে বিদ্রোহটা করছেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? 15 বছর আগে বাংলার কত রাস্তাঘাট, অলি গলি, গ্রামগঞ্জ, যেখানে আলো ছিল না, রাস্তা ছিল না, জল ছিল না। হ্যাঁ, সবগুলোতে হয়তো সম্ভব হয়নি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোকে পৌঁছে দেওয়া, সেই পরিষেবা যেটা তাদের প্রয়োজন ছিল সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? বাংলায়, এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মরতো সরকারি হসপিটালে লাইন দিয়ে দিই, সেই বাংলাতেই 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? হ্যাঁ, আপনি বড়লোক তাই ওই কার্ডের প্রয়োজন আপনার হয়নি, কিন্তু গরিব মধ্যবিত্ত হতদরিদ্র মানুষ ওই কার্ডের টাকা দিয়ে আজ অব্দি একটা লং টাইম যেটা প্রসিডিওর চলে, সেই ট্রিটমেন্ট মানে কিডনি ফেলিওরের ট্রিটমেন্ট, ডায়ালিসিস যেটা প্রতি সপ্তাহে 2টো করে নিতে হয়, সেটা ফ্রি অফ কস্ট চালাচ্ছে। ক্যান্সারের মতো মারণ রোগের ট্রিটমেন্ট ওই কার্ডে ফ্রিতে হচ্ছে। 30,000 টাকার টেস্ট মাত্র 2,500 কি 2,000 টাকা দিয়ে করানো সম্ভব হচ্ছে। হ্যাঁ, এই বাংলাতেই সেটা সম্ভব হচ্ছে। হাঁটুর অপারেশন, বুকের সার্জারি এই টাকা দিয়েই সম্ভব হচ্ছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছেন? এই বাংলাতেই একটি মেয়ের এইচএস পাশের পরে লেখাপড়া করার স্বপ্নটা বা কোনো কোর্স করার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যেত। কেন? কারণ তার গরিব বাবা তার জন্য টাকার জোগাড় করতে পারতো না, সেই টাকাটাও এই রাজ্য সরকার দিচ্ছে কন্যাশ্রীর মাধ্যমে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? হ্যাঁ, ঘরে থাকা মহিলাগুলো, আমি আগেও বলেছি, ঘরে থাকার মহিলাগুলোর কথা কেউ ভাবেনি। সেখানে 1% ইন্টারেস্টে লোন, শুধু যে মহিলা নিচ্ছে তা না, পুরুষ তার স্বামীটা যে ব্যবসা করে সেখানেও এই টাকাটা নিয়ে এসে লাগাতে পারছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? আগে আপনারা দেখেছিলেন এলাকায় কটা করে সুদ করতে 10% ইন্টারেস্টে টাকা দিত, এখন কিন্তু দেখতে পাবেন না অতটা, কারণ প্রায় প্রতিটা বাড়ির মা বোন এই গোষ্ঠীর সাথে যুক্ত এবং সেখান থেকে তারা সরকারের থেকে সরাসরি 1% ইন্টারেস্টে লোন পাচ্ছে। এই টাকাটা তাদের কাজে আসছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুব সাথী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে। এই আপনারা কি বিদ্রোহটা তাহলে এর বিরুদ্ধে করছেন? জঙ্গলরাজ দিনের বেলা, হ্যাঁ আমি যেখানে থাকি হুগলি শ্রীরামপুর, দিনের বেলা সকাল 10টা মানুষের এটা আলাদা করে রাস্তায় বসিয়ে রেখে দিয়ে গেল। ভোর 6টা ঘুম থেকে উঠেছি, মা কোলে করে নিয়ে দৌড়চ্ছে, ওখানে বডি পড়ে আছে, চল দেখবো, এগুলো দেখেছি চোখে। সন্ধে 8টা ঘরে বসে বিছানায় বসে পাতা উল্টে বই পড়ছি, দুম বাইরে আওয়াজ, বেরিয়ে দেখছি পাশেই চেনা পরিচিত এক কাকুর পেট ফেটে রাস্তায় পড়ে আছে। এই দৃশ্যগুলো আমরা চোখে দেখেছি। আপনারা কি আবার সেই দৃশ্যগুলোকেই বাংলায় ফেরাতে চাইছেন? আজকে নারী সুরক্ষা নিয়ে কথা বলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন 15 বছর আগেও নারীরা কতটা সুরক্ষা ছিল? এনসিআরবি রিপোর্টগুলো আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি। চোর চোর চোর, শুধু টিএমসি চোর, চুরি করছে ওদের নেতারা, কারণ এখন সোয়াফের যুগ, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তখনও চুরি হয়েছে। যদি তাই না হতো, আজও আমার চোখে দেখা বহু বামপন্থী যারা সেই সময় ক্ষমতায় ছিল, পোস্টে ছিল, তারা কেউ ভিখিরির বাচ্চা আপনি দেখাতে পারবেন? বিনা কাজ করে আজও তাদের সংসার চলছে, তাদের ছেলে মেয়েরা বিদেশ ঘুরছে। কিভাবে? উত্তরটা দিন আমাকে, কিভাবে হচ্ছে? চুরি তখনও হয়েছে, আজও ক্ষমতা এলে আবার চুরি হবে। চুরি আটকানো যাবে না, কিন্তু এই বাংলার হতদরিদ্র মানুষ শুধু ফেউ ফেউ করে কেঁদেছে। মিলের তালা কবে থেকে বন্ধ হতে শুরু করেছে? ইউনিয়ন বাজি কবে বেশি ছিল? ইউনিয়নের কারণে কত কোম্পানি উঠে গেছে জানেন? কি যেন বলেন আপনারা? চাকরি চুরি। চাকরি চুরি কারা করেনি? এখনো চলে যান না নিজের লোকাল পৌরসভাগুলোতে গিয়ে দেখুন, বয়স্ক প্রচুর ভদ্রলোক যারা বামফ্রন্টের তালুয়া চেটে চাকরি পেয়েছে। আপনি শিক্ষার কথা বলছেন, আমি টিচারদের মতো দেখিয়ে দেবো, লোকাল স্কুলগুলোতে প্রচুর বামপন্থীরা লোক ঢুকিয়েছিল। চুরি, তাই চাকরি চুরি বামপন্থীও করে এবং বিজেপি শাসিত রাজ্যে বিজেপিও করছে, কংগ্রেস যেখানে আছে সেখানে কংগ্রেসও করছে। উগ্র হিন্দুত্ববাদের ভাইবস গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আপনি কোনো বাটন চাটন রাটনকে দেখেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে? কেন? ভারতবর্ষের সেকুলারিজম রক্ষার্থে, ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে উচিত তো তাদেরও এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করা। বাংলায় নারীরা যথেষ্ট সুরক্ষিত হওয়ার পরও আমাদের বাটন চাটন মটনরা বাংলারই নারীদের বিরোধিতা করে যাচ্ছে। হাতরাস, মণিপুর, এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে কখনো দেখেছেন তাদের প্রতিবাদ করতে? তারা প্রতিবাদী নয়, তারা পেড প্রমোশন করে। দিল্লির টাকায় তারা বাংলার সরকারের বিরুদ্ধে প্ররোচনা ছড়িয়ে দেয়, ন্যারেটিভ তৈরি করে, এটা তাদের কাজ, এটা প্রতিবাদ নয়। আরে আরে, ঢুম্পা কালকে একটা দিয়েছে পোস্ট, সেখানে বলছে ও নাকি প্রতিবাদ করবে না। কি ব্যাপার ঢুম্পা? কি বলছে ঢুম্পা? ঢুম্পা বলছে আমি কিন্তু রাজনীতি করি না। রাজনীতি করো না, ঠান্ডা তো বেল ধরতে গেছিলে, কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? ঢুম্পার দেখলাম। আপনারা বলুন আমি কি করব এবার, বলুন আপনারা। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিচে নামিয়েছে না, এটা আমি কখনো ভুলবো না। আপনারা ভুলতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচে নামিয়েছে এই ঢুম্পা, আমি বলে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? একদম মাটিতে মিশিয়ে দিয়েছে, প্রত্যেকের কাছে বিষিয়ে দিয়েছে, এটা বলতেই হবে।
কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন একের পর এক ভিডিও করেছে এমন ভাবে, এই ঢুম্পার মতো কিছু আছে ক্রিয়েটার, তারাও কিন্তু করেছে এই কাজগুলো। আজকে করো, হ্যাঁ, আমাদের সরকার, নতুন সরকারকে নিয়ে একটা কথা বলে দেখো, বুঝলে? ওই যে জেলের ঘানি পিসিং অ্যান্ড পিসিং, হ্যাঁ, ওই খাটতে হবে, ঠিক আছে না? করো, বলো। এখন তো অনেক কিছু দুর্নীতি চলছে, অনেক কিছু হচ্ছে চারিদিকে, সেইগুলো বলো। বলো, সরকারকে দায়ী করো, দেখছি কেমন পারো। কিন্তু পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটা মানুষ যে তাকে দিনের পর দিন বাজে থেকে বাজে মন্তব্য করে চোর আখ্যায়িত করেছে, হ্যাঁ, সবার কাছে বিষিয়ে দিয়েছে এই ঢুম্পা, মনে রাখবেন, ঠিক আছে? আর এখন বলছে আমি কি করে ভিডিও করব, আমি তো প্রতিবাদ করি। প্রতিবাদের নামে ঘন্টা, ঠিক আছে? প্রতিবাদের নামে ঘন্টা করিস তুই। তোর মতন মানুষরা ওই হচ্ছে একটা হাই লেভেলের মানুষ, যে যাকে কিনা সম্মান দিয়ে কথা বলতে হয়, তাকে তুই তুই বলে ডেকেছিস। অসভ্য ইতর, সত্যি। তুই যে বললি আমি অনেক শিক্ষিত হয়েছি এবং নিজে পড়াশোনা করেছি, পড়াশোনার এই গুণ যে সামনের ব্যক্তির সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটাও জানিস না? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ। আয় মমতা, এরকম করে বলেছিস, এটা কি ডাক? এটা ডাক? আগে সেটা বল। দিনের পর দিন অপমান করেছিস একটা গুরুজন ব্যক্তিকে, এটা কিন্তু মনে রাখিস। শিক্ষিত বলে না, ঠিক আছে? একে অশিক্ষিত মূর্খ গবেট বলে। আজকে করে দেখা, করে দেখা না, তুই বলে প্রতিবাদ করিস, হ্যাঁ, করে দেখা। ক্ষমতা নেই, বুঝলি কি না? একমাত্র তৃণমূল ছিল বলে তোর আজকে এইরকম ফলোয়ার্স বাড়িয়েছিস আর এইরকম ভিউজ কামিয়েছিস, আর লোকের কাছে চেনা পরিচিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন বাজে কথা বলে, আর কিচ্ছুই না, বুঝলি কি না? যদি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুকে ভালোবাসে, তাহলে একটা নোটিফিকেশন করুক, শুভেন্দু অধিকারী একটা নোটিফিকেশন করুক যে হিন্দু উদ্বাস্তু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা দেশান্তরিত হয়ে এসেছে তারা ভারতবর্ষের শরণার্থী। শরণার্থী হলে শুধু থাকতে পাবে, আচ্ছা সেটুকুই থাক, লিখুক যে তারা ইলিগাল মাইগ্রেন্ট নয়। যতদিন পর্যন্ত ইলিগাল মাইগ্রেন্ট নয় না লিখতে পারছে, ততদিন পর্যন্ত হিন্দু উদ্বাস্তুদের অবস্থা খুব খারাপ। 1 লক্ষ নিষ্পত্তি হলো, যারা এই 1,21,000 লোক লিখে দিল আমি অবৈধ পথে কাঁটাতার পেরিয়ে, আমি আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদের কাছে কাগজ ছিল না, সে লিখে দিল আমি ইলিগাল মাইগ্রেন্ট। এইবার 19,000 লোক পেল, তাহলে 81,000 লোক, এবং 81,000 মানুষের যে ফ্যামিলি ট্রি, তার ছেলে মেয়ে নাতিপুতি তারা ভারতবর্ষে আছে কোন আইনে, কোন আইনে, কোন আইনে? এবার একটা কথা শুনুন, বাংলাদেশ থেকে কেউ এসে কি কখনো ভারতবর্ষের এসসি হতে পারে? শিডিউল কাস্ট না। সংবিধানের 341 নম্বর ধারা, 1950 সালের 10ই আগস্ট রাষ্ট্রপতি সাইন করেছিলেন মিনিস্ট্রি অফ লয়ের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 1950 সালের 10ই আগস্টের আগে ভারতবর্ষে যে নিম্নবর্ণের মানুষরা ছিল তাদের মধ্যে কিছু জাতি এসসি, 1 মাস পরে হয়েছিল এসটি। তো হিন্দু 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 বলে না পাবে, সব পিছন দিয়ে ঢুকবে। আর কয়েকটা দিন মানিক ফকির খারাপ বলে, মানিক ফকির মিথ্যা কথা বলে, এতদিন তো আমাদের বলতো চটির চাটা, আজকে কি বলবে? বলছি মানিকদা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে অনেকবার বলেছেন যে সিএতে আবেদন করবেন না, যারা উদ্বাস্তু আছেন তারা ধরা পড়ে যাবে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো নাগরিকত্ব দিচ্ছেন এবং ঘোষণাও করছেন। দেখুন, কথাটা যখন দামাল বাংলা এবং মানিক ফকির বলেছে তখন বুঝে নেবেন পৃথিবীতে এর চেয়েও বড় সত্যি আর কিছু নেই। আপাত চোখে আপনাদের মনে হতে পারে আমি যেটা বলেছি ভুল, পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন। গতকাল আমি একটা আলোচনা আছি যে গত 15 বছরের বাম তৃণমূল আমলে বহু নেতা মন্ত্রী এমএলএ এমপি আমার বন্ধু বান্ধব, কিন্তু আজকের মানে ওই সরকার থাকার কালীন কোনোদিন একটা নয়া পয়সা নেয়নি।
কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। এবং শেষ যেটা, আমার একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে আমাদের, তো সেখান থেকে রাজ্য সরকার 1,40,000 টাকা করে দিচ্ছিল। তো আমি প্রাপক, আমার নাম এসছে, আমি সেটা রিফিউজ করেছি। তো আমি যখন রিফিউজ করেছি, অনেকে আমাকে বলেছে যে টাকাটা তো সরকারের আসছিল না। বললাম না, যাদের প্রয়োজন নেবে, আমি সরকারের টাকা ওইভাবে নেবো না। এখন তার মানে হচ্ছে আমি আমার জীবনটাকে এইভাবে চালাই, আমি মরে যাব, কখনো মিথ্যা কথা বলবো না।